রায়কে খারাপ কথা বলায় রায়ের হয়ে নীলুকে উচিত জবাব দিয়ে দিল স্রোত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে স্রোত রায়কে বলছে, হাতে হাত রেখে চোখে চোখ রেখে তোর বার্থডে উইশ করলো, আর তুই বলছিস তোর ওনার প্রতি কোনো দুর্বলতা নেই। আমাকে আমার গা ছুঁয়ে বলতো বটি যে তুই সত্যি ওনার প্রতি দুর্বল নয়, আর তোর মনে ওনার জন্য কোনো কিছুই নেই। তখন এই কথা শুনে রায় বলতে থাকে, দেখ এ কথা একদম বলবি না, না ওনার প্রতি আমার মনে কিছুই নেই। তখন স্রোত বলতে থাকে, দিদি ভাই তুই মিথ্যে বলছিস। এমন একটা মানুষ যে কিনা তোর বার্থডে সেলিব্রেট করলো, তোকে বাড়ি পৌঁছে দিয়ে গেল, তোর জন্য এত কিছু করলো, আর এত ভালো মনে একটা মানুষের প্রতি তোর মনে কোনো দুর্বলতা নেই। তখন রায় বলতে থাকে, দেখ স্রোত, এখন না আমার মনের মধ্যে এসব কিছুই নেই। আমার একমাত্র উদ্দেশ্য হলো এই সংসারটাকে টানা। আর তাছাড়া অনির্বাণ স্যার খুব বড় মনের মানুষ, জানিস তো, অনেক ভালো মানুষ। ওনার প্রতি দুর্বলতা হ্যাঁ হয়তোবা থাকতে পারে, কিন্তু এখন আর নেই, কারণ উনি সূর্যের কাজিন হয়, তো সেটা ভুলে যাস না রায় স্রোত। তখন স্রোত বলতে থাকে, তাতে কি হয়েছে বলো, এরকম মেলালে না বিরাট কোহলিও আমাদের কিছু না কিছু হয়ে যাবে, সেটা ভাবলে কি হবে। তখনই রায় হাসতে থাকে। তারপরে স্রোত বলতে থাকে, দিদি ভাই তুই কিন্তু আসল কথাটাই বললি না। তখন রায় বলতে থাকে, কি? তখন স্রোত বলে, তোর ওনার প্রতি কোনো দুর্বলতা আছে কিনা তুই কিন্তু সেটা বললি না। তখন রায় বলে, কি বলবো বল, এটা বলার মতো কোনো কথা না, কোনো দুর্বলতা নেই। তখন কথা বলে রায় মনে মনে বলতে থাকে, স্রোত আমি মনে হয় মিথ্যে বলছি, তবে এই মিথ্যেটা কেই বয়ে নিয়ে যেতে হবে। তারপরে স্রোত বলে, আচ্ছা ঠিক আছে দিদি ভাই, তাহলে আমি শুতে গেলাম, কিন্তু তুই কিন্তু মিথ্যেটাও ঠিক করে বলতে পারিস না। এই বলে স্রোত ওখান থেকে চলে যায়। তারপরেই রায় এমনিতেই অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে সকাল হলেই অনির্বাণ বসে আছে। তখনই শর্মী অনির্বাণের খাবার দেয়। তারপরে বলতে থাকে, হ্যাঁ রে দা ভাই, কালকে যে ওই টিকলুদার বউ আসলো, কেন এসেছিল রে? তখন অনির্বাণ বলে, তোর চোখের সামনেই তো সবটা হলো, তোর সামনেই তো সব বললো, তাহলে? তখন শর্মী বলে, আমি তোর মুখ থেকে শুনতে চাই। তখন অনির্বাণ বলে, আসলে সূর্যের সাথে রায়ের একটা সম্পর্ক ছিল, আর সেই সম্পর্ক থেকে রায়ের সূর্যের প্রতি একটা অধিকার বোধ সৃষ্টি হয়েছিল, যে অধিকার বোধের কারণেই সূর্যের সাথে ওর বোনের বিয়ে দিয়ে দেয় সূর্যকে না জিজ্ঞাসা করেই, বুঝেছিস, এতটাই অধিকার বোধ হয়েছিল, তাই ওরা আমাকে সাবধান করতে এসেছিল। তখন শর্মী বলতে থাকে, দেখ দা ভাই, তোকে এগুলো বলার কি হলো? তোকে এগুলো বলে আরো রংচং মাখিয়ে বলে গেল যেন তুই এই মেয়ের সাথে সম্পর্ক না করিস, তোকে সাবধান করে দিয়ে গেল, বুঝেছিস, তোর সাথে যেন সম্পর্কটা না হয় রায়ের, সেই জন্য। তখন অনির্বাণ বলে, জানি না কোনটা ঠিক কোনটা ভুল, সেটা কিছুই বুঝতে পারছি না আমি, বিশ্বাস কর আমি কিচ্ছু মানতে পারছি না। তখন শর্মী বলে, দেখ ফুটিদা, তুই কিন্তু একদম ভুল করবি না, তোর জীবন থেকে তুই কি শিক্ষা পাসনি? তুই কেন ভুল করবি? রায় এরকম মেয়ে নয়, রায়ের সাথে আমি একটু একটু কথা বলেছি, ওর সাথে আমার দেখা হয়েছে, রায় খুব ভালো মেয়ে, ওর মতো মেয়েই হয় না, ওর মনে এরকম কিছুই নেই। তখন অনির্বাণ বলে, দেখ আমিও কি সেটা জানি না, তবে আমি দোটানায় পড়ে গেছি, কারণ সূর্যকে ও খুব ভালোবাসতো, আর সূর্য ওকে অনেক ভালোবাসতো, এখনো অনেক ভালোবাসে। ওর বোনের সাথে সূর্য মানিয়ে নিতে পারছে না, ওদের ডিভোর্স হয়ে যাবে, তখন সূর্য অবশ্যই রায়ের কাছে ফিরে আসতে চাইবে, রায়কেই বিয়ে করতে চাইবে। তখন রায় কতটা ওকে ভালোবাসে সেটা তো আমি জানি না, রায় যদি ওর কাছে ফিরে আসে। তখন শর্মী বলে, দেখ দা ভাই, আমার মনে হচ্ছে রায়ের কাছে সূর্যদা হলো অতীত, আর অতীতে কিছুতেই রায় ফিরে যাবে না। তাই তুই কেন ভুল ভাবছিস বল, তুই কেন রায়ের কাছে কোনো কিছু না জিজ্ঞাসা করে না বুঝে তুই কেন এসব বলছিস? তখন অনির্বাণ বলে, দেখ বলাটাই কি সবকিছু? সবাই মন থেকে সত্যিটা বলে না। তখন শর্মী বলে, দেখ দা ভাই, মানুষকে এভাবে বিশ্বাস করাও যায় না, অবিশ্বাস করাও যায় না, আর মানুষের মনে যা থাকে এমনিতে কিন্তু বোঝা যায় না, তোর জীবন থেকে তুই বুঝিসনি। তখন অনির্বাণ বলে, আমার মনেরটা যদি আমার জীবন থেকে যদি শিক্ষা নিতে হয় তাহলে তো কাউকেই বিশ্বাস করা যায় না শর্মী। একথা বলে অনির্বাণ ওখান থেকে উঠে চলে যায়। তখন শর্মী অবাক হয়ে তাকিয়ে থাকে। আর অন্যদিকে দেখা যাবে রায় অফিসে আসার জন্য রেডি হচ্ছে। তখনই নীলু বলতে থাকে, আমার আগে কথার উত্তর দে দিদি ভাই, তুই কেন বাহিরে গিয়ে শুয়েছিলি, তুই কেন এই রুমে ঘুমাসনি? তখন রায় বলতে থাকে, আমার গরম লাগছিল, তাই আমি বাহিরে গিয়ে শুয়েছিলাম, আর মনে হয় কোনোদিনও বাহিরে গিয়ে শুইনি, তুই এরকম করে কেন বলছিস? তখন নীলু বলে, না তুই এরকম করে বোঝাচ্ছিস যেন আমি আসাতে এখন তোদের সমস্যা হয়ে গেছে, এখন আমি আসাতে তোদের আর জায়গা হচ্ছে না এই রুমে, সেই জন্য তুই বাহিরে গিয়ে ঘুমিয়েছিলি তাই না? তখন রায় বলে, তুই এরকম করে কেন বলছিস বল, তুই আর সাথে কেন সমস্যা হবে? তখনই স্রোত বলে ওঠে, ও তো এরকমই দিদি ভাই, ও তো এরকম ভাবে কথা বলবে। তখনই নীলু বলতে থাকে, দেখ একদম দিদিভাইয়ের হয়ে কথা বলবি না। তারপরে নীলু বলতে থাকে, হ্যাঁ আমি এসে তো সমস্যা হয়ে গেছে তোদের তাই না, এখন আমার জীবনটা নষ্ট করে তারপরে নিজে শান্তিতে আছিস। তখন স্রোত বলে, না দিদিভাই, তোর জীবন না এই দিদিভাই নষ্ট করেনি, শোন মেজদি, তোর জীবন তুই নিজে নষ্ট করেছিস। কেন? তুই বর্দি ভাইকে কেন দোষ দিচ্ছিস? তোর জীবন নষ্ট করার কারণে তুই, ঠিক আছে, সব সময় বর্দিকে একদম দোষ দিবি না। কেন? তোকে বিয়ের মণ্ডপে যে বসিয়ে দিয়েছিল, তুই বিয়ের মণ্ডপে গিয়ে বলতে পারলি না যে এই বিয়েতে তোর মত নেই?
তোকে বিয়ে দিতে চাইলো আর তুইও তো রাজি হয়ে গেলি। কেন? তোকে মাথা দিব্যি দিয়েছিল বুঝলাম, কিন্তু তুই আমার মাথা দিব্যি খেয়েও তো অনেক মিথ্যে কথা বলেছিস, জীবনে বহুবার মিথ্যে কথা বলেছিস। তার জন্য কি আমি মরে গেছি? মরে যাইনি তো। তাহলে দিদি ভাই তোকে মাথা দিব্যি দেবে আর তুই গিয়ে বিয়ের পিড়িতে বসে পড়বি? এমন মেয়ে তো তুই নস। তুইও তখন বিয়ে করতে চেয়েছিস, তাই বিয়েটা হয়েছে। তাহলে এখন বর্দি ভাইকে কেন দোষারোপ করছিস রে? তখন রায় বলতে থাকে, তোরা চুপ করবি? স্রোত, তুই পড়তে বস। তখনই স্রোত বলতে থাকে, পড়তে কিভাবে বসবো? ওর জন্য তো পড়তেও পারছি না। তখনই নীলু বলতে থাকে, চুপ, একদম কথা বলবি না, ছোট ছোটর মতো থাকবি। ও এখন বর্দি ভাইয়ের হয়ে কথা বলছিস তাই না? তোরও এতে স্বার্থ আছে, আমি জানি তো। তখনই স্রোত বলতে থাকে, দাঁড়া বর্দি ভাই, আমাকে কথা বলতে দে, কি স্বার্থ আছে আমার, বল বল। তখনই নীলু বলতে থাকে, হ্যাঁ বর্দি ভাই এখন রোজগার করছে, তোর ভালোই তো হবে, সেই জন্য বর্দি ভাইয়ের হয়ে কথা বলছিস। তখন স্রোত বলতে থাকে, তোর মতো মেয়েরা আর কি ভাবতে পারে বলিস, বল। হ্যাঁ, তোর বিয়েটা না হয় বর্দি ভাই দিয়েছিল, কিন্তু তোর যে আজকে ও বাড়ি থেকে চলে আসতে হয়েছে সেটা কিন্তু বর্দি ভাইয়ের জন্য নয়। প্রেগনেন্সির নাটকটা করার কি দরকার ছিল? তোর দোষে তুই আজকে বেরিয়ে চলে এসেছিস, বুঝেছিস? তোর জন্য তোর জীবন নষ্ট হয়েছে, বর্দি ভাইয়ের জন্য না। তখনই নীলু রাইকে দেখে বলতে থাকে, তা এত সাজগোজ করে অফিসে যাচ্ছিস কেন? ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল, ওই অনির্বাণ স্যারকে রিডিউস করার জন্য? যা শুনে রাই রেগে যায় আর বলে, অনেক সহ্য করেছি নীলু, আর সহ্য করতে পারছি না, তুই সাবধানে কথা বলবি, বুঝেছিস? তখন নীলু বলে, আমার জীবনটা নষ্ট করে দিয়ে সাবধানে কথা বলতে বলছিস? তখনই স্রোত বলতে থাকে, একদম সাবধানে কথা বলবি, তোর জীবন না ও নষ্ট করেনি, তোর জীবন তুই নষ্ট করেছিস। তারপরে রাই স্রোতকে বলতে থাকে, স্রোত, এগুলো নিয়ে একদম কথা বলবি না, তুই পড়তে বসতো, আমি যাই। এই বলে রাই চলে যায়। তখনই বৌমনি এসে স্রোতকে বলতে থাকে, স্রোত, আমার কিছু কিছু বাজার লাগবে, তুমি এনে দাও না। তারপর স্রোতকে পাঠিয়ে দিলে এইদিকে নীলু বৌমনিকে বলতে থাকে, আচ্ছা বৌমনি, তোমার ননদিনী কি প্রেম করছে নাকি অনির্বাণ স্যারের সাথে? তখন বৌমনি বলে, না তো, একটা ছেলে মেয়ে একসাথে চলাফেরা করলে যে প্রেম করতে হবে তা তো নয়। তখন নীলু বলতে থাকে, তাহলে সূর্য ওই দিন কি এমন দেখেছিল যে রেগে গেল? তখন বৌমনি বলতে থাকে, দেখো, সূর্য ওদেরকে বাড়ির দরজায় দেখেছিল, তাহলে বাড়ির দরজায় নিশ্চয়ই রায় এমন কিছু করবে না যাতে ওর অসম্মান হয়। তখন এই কথা বলে বৌমনি চলে গেলেই নীলু বলতে থাকে, সবাইকে হাত করে নিয়েছে, সবাইকে। আমার জীবন শেষ করে দিয়ে তুই সুখে থাকবি? কিছুতেই না। ওই অনির্বাণ স্যার, ওর কাছে তোর বিষয়ে এমন কান ভাঙাবো না যে তোকে একদম তোর সম্পর্কে বিষ ঢেলে দেবো, তারপরে দেখি তুই কি করে শান্তিতে থাকিস। এই বলে নীলু রাগ করতে থাকে। অন্যদিকে দেখা যাবে সার্থকের বাবার সাথে দেখা হয় স্রোতের। তখনই সার্থকের বাবা বলতে থাকে, আজকে তোমার কয়টা থেকে ক্লাস স্রোত? তখন স্রোত বলে, 3টা থেকে। তখনই সার্থকের বাবা বলতে থাকে, তাহলে আজকে দুপুরে তুমি বাড়িতে চলে আসবে, আমরা একসাথে লাঞ্চ করবো। তখনই স্রোত বলে, না না স্যার, ও বাড়িতে যাওয়া যাবে না। তখনই সার্থকের বাবা বলে, সমস্যা নেই, সার্থক কলেজে থাকবে, বুঝেছো? ও বাড়িতে থাকবে না ওই সময়, তুমি চলে এসো, ঠিক আছে? এই কথা বললেই স্রোত ঠিক আছে বলে বাড়ি চলে যায়। ওইদিকে দেখা যাবে রায় অফিসে গেলেই অনির্বাণের ক্যাবিনে যায় আর বলে, স্যার, আপনি যে ফাইলগুলো আনতে বলেছিলেন সেই ফাইলগুলো নিয়ে এসেছি। কিন্তু অনির্বাণ রায়ের দিকে একটুও তাকায় না। তখন অনির্বাণ বলে, আচ্ছা ঠিক আছে মিস মুখার্জি, এখানে রেখে চলে যান। তখন রায় অনেক কথা বললেও অনির্বাণ কিছুতেই রায়ের দিকে তাকায় না আর মনে মনে বলতে থাকে, রায়, তোমাকে দেখতে আমার খুব ইচ্ছে করছে, তোমার চোখ দুটোর দিকে তাকাতে ইচ্ছে করছে, কিন্তু কিছুতেই আমি কিছু মিলাতে পারছি না, তাই তাকাতেও পারছি না। তারপরে রায় অবাক হয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। অনির্বাণের সাথে অনেক কথা বলার চেষ্টা করে, কিন্তু অনির্বাণ কোনো সাড়া দেয় না। তারপরে রায় নিজের জায়গায় গিয়ে বসে। ওইদিকে অনির্বাণ ডোরা আর সেই টিকলুর কথাগুলো ভাবতে থাকে আর ভাবতে থাকে, রায়, তুমি কি সত্যি ওরকম, নাকি তোমাকে আমি যেরকম ভাবছি তুমি সেরকম? আমি তো কিছুই মিলাতে পারছি না। তুমি কি সত্যি সূর্যর কাছে চলে যাবে? সূর্যর প্রতি কি তোমার দুর্বলতা আছে? কারণ বেশি দিন তো হয়নি যে তোমার বোনের সাথে ওর বিয়ে হয়েছিল, তুমি কি এত তাড়াতাড়ি ওকে বলতে পেরেছো রাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার চোখের দিকে তাকালে আমি একটা বুঝতে পারি, আর ডোরা বৌদি আরেকটা বলে গেল। আমি কি করব? তুমি কি সত্যি ওই পাল্টি খাওয়া মেয়ে? কিছুই তো বুঝতে পারছি না, আমি কি করব? না না, আমি কিচ্ছু ভাবতে পারছি না। এই ভাবতে থাকে অনির্বাণ। ওইদিকে রাই নিজের কেবিনে বসে বলতে থাকে, স্যারের কি হলো? স্যার হঠাৎ করে পাল্টে গেল কেন? কালকে স্যার অন্যরকম ভাবে কথা বলছিল, আমাকে সাহস দিচ্ছিল, আর আজকে স্যার এরকম ব্যবহার করছে কেন? উনি কি পার্সোনাল ভাবে কোনো টেনশনে আছে, না মানসিক ভাবে কোনো চিন্তায় আছে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কি হলো স্যারের? নাকি আমি একটু বেশি ভাবছি? না, আমার জায়গা থেকে আমাকে কাজ করতে হবে, স্যারের সাথে আর বেশি কথা বলা যাবে না, এই ভাবতে থাকে রাই।